হাই বন্ধুরা, আমি ফিরদৌস মন্ডল প্রি ডিফেন্স একাডেমির তরফ থেকে তোমাদেরকে আজকের এই সংবিধানের উপরে একটি ক্লাস নিচ্ছি। কারা দেখবে এই ভিডিওটি? যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে, রেল, ব্যাংক, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, তারা অবশ্যই এই ভিডিওটি দেখলে সংবিধান সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। ঠিক আছে, আমরা দেখি ব্ল্যাকবোর্ডের দিকে যাই। আচ্ছা, কয়েকটা বিষয় বলে রাখি। এটা তো জানুয়ারি মাস, আমরা সকলে বনভোজে যাচ্ছি, অর্থাৎ পিকনিকে। তো পিকনিকে গেলে কি করি আমরা? প্রথমে একটা মিটিং করি। যেহেতু আমরা স্টুডেন্টরা, সেই মিটিংটা যদি স্টুডেন্টরা মিলে করি, সেই মিটিংটাকে কি বলবো? স্টুডেন্ট মিটিং। তো আমরা যেহেতু স্টুডেন্ট মিটিং করছি এবং তো স্টুডেন্টরা মিলে করছিলাম বলে এটা স্টুডেন্ট মিটিং ছিল। আর যারা সংবিধান তৈরি করেছিল তাদেরকে বলা হয় গণপরিষদ। তো গণপরিষদের সদস্যরা মিলে যে মিটিংটা করেছিল তার নাম তাহলে কি হবে? অবশ্যই গণপরিষদের মিটিং। যেমন কৃষকরা কোনো মিটিং করলে তাকে কি বলে? কৃষক মিটিং বলি, তেমন গণপরিষদের সদস্যরা মিটিং করলে তাকে বলবো আমরা গণপরিষদের মিটিং। কবে হয়েছিল? 1946 সালের 9ই ডিসেম্বর প্রথম হয়েছিল। তোমরা একটু দেখো বোর্ডের দিকে, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 1946 সালের 9ই ডিসেম্বর। 1946 সালের 9ই ডিসেম্বর। তাহলে গণপরিষদের প্রথম মিটিং কবে হয়? 1946 সালের 9ই ডিসেম্বর। সংবিধানে আমরা যে পিকনিকটা করতে গিয়েছিলাম, সেই পিকনিক নিশ্চয়ই একদিন হয়নি। আজকে বলেছি আজকের পিকনিক, তেমন তো নয়। প্রথমে কি করতে হয়েছে? সকলে মিলে এক জায়গায় একটা মিটিং করলাম। সেই মিটিং এর মাধ্যমে ঠিক হলো আজ থেকে এতদিন পরে পিকনিকটা হবে। তো তেমন সংবিধান যখন প্রথম তৈরি হয়েছিল এবং সেই সময় একটা তো লাগবেই। তো সেই সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন। তাহলে কতদিন লেগেছিল? 2 বছর 11 মাস 17 দিন এই সংবিধান তৈরি করতে সময় লেগেছিল। এবং তাহলে আমরা যদি সংবিধানটা তৈরি করতে সময় পাই 2 বছর 17 মাস 11 দিন বা প্রায় 3 বছর, তাহলে 3 বছর যদি সময় লাগে, তাহলে এর সঙ্গে 3 যদি যোগ করি তাহলে কত হবে? 46 আর 3 49, 1949 সালটা। তাহলে সালটা আমরা কি পেলাম? 1949। আর আমরা কয়েকটা বিষয় একটু জেনে নিই, একটা খুব মিস করা হয় যে বিষয়গুলো। আচ্ছা বলো তো, প্রথম গ্রহণ না প্রথম প্রবর্তন? আমরা প্রথম একটা ফ্যান কিনলাম, সেই ফ্যানটা আমি প্রথমে আমার বাড়ি থেকে লাগাবো। তো ফ্যানটা প্রথমে আমার দোকানদারের কাছ থেকে নিশ্চয়ই গ্রহণ করতে হবে। তো প্রথম আমরা যদি গ্রহণ বলি, তাহলে সংবিধান প্রথম কবে গৃহীত হয়েছিল সেটা আমাদের জানতে হবে। সংবিধান প্রথম আমাদের গৃহীত হয়, তাহলে সংবিধান প্রথম গ্রহণ হয়েছিল কবে? 1949 সালে। তাহলে সালটা কত পেলাম? 1949 সালে। আর তারিখটা হচ্ছে 26শে নভেম্বর। ঠিক আছে বন্ধুরা, তাহলে সালটা আমরা পেলাম 1949 সালের 26শে নভেম্বর। কিভাবে পেলাম? 1946 সালে প্রথম আমাদের সংবিধান প্রথম মিটিং হয় এবং তারপর থেকে গণপরিষদের প্রথম মিটিং হয়, তার থেকে 3 বছর যোগ করে আমরা পেলাম 1949 সালের 26শে নভেম্বর। এটা কি হলো? গৃহীত হলো। তাহলে এবার প্রবর্তন কত হচ্ছে? প্রবর্তন ঠিক ও 2 মাস পরে, অর্থাৎ জানুয়ারি মাসের 26শে জানুয়ারিতে হয়। কত সালটা? 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, তাহলে আমরা 1950 সালের 26শে জানুয়ারিতে আমরা কি পাচ্ছি? যে সংবিধানটা প্রবর্তন হচ্ছে অফিসিয়ালি ভাবে। একটা বিষয় আমরা তোমাদের যেটা বলছিলাম যে একটা সময় লাগে, সংবিধান তো করতে অবশ্যই একটা সময় লেগেছিল, সেটা টোটাল লাগলো 2 বছর 11 মাস 17 দিন বা প্রায় 3 বছর। প্রত্যেকটা ক্লাসের একজন করে মনিটর হয়। ক্লাসের যে হেড থাকে তাকে মনিটর বলি। একটা স্কুল হলে স্কুলের একজন হেড থাকে, তিনি হেডমাস্টার মশাই হয়। গ্রামে যেমন গ্রাম পঞ্চায়েতের প্রধান হন, তেমন সংবিধান যখন তৈরি হয়েছিল কেউ একজন তো হেড হয়েছিল, তাকে কি বলবো? সংবিধানের ওই সময় যিনি হেড ছিলেন তিনি অস্থায়ী সভাপতি ছিলেন, তার নাম সচ্চিদানন্দ সিনহা। তাহলে প্রথম কি তিনি অস্থায়ী সভাপতি ছিলেন, তার নাম সচ্চিদানন্দ সিনহা। পরবর্তীকালে যিনি সভাপতি হন অর্থাৎ স্থায়ী হন, তিনি আমাদের ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা অবশ্যই মনে রাখবে, প্রথম রাষ্ট্রপতি যিনি, তিনিই হচ্ছে ভারতের প্রথম সংবিধানের স্থায়ী সভাপতি। অস্থায়ী সভাপতির নাম কি ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। আর সংবিধান যখন প্রথম তৈরি করা হয় তখন 395টি ধারা ছিল। কটা? 395টি। এক সেকেন্ড, 395টি ধারা ছিল আর 22টি অধ্যায় ছিল। কটা ছিল? 22টি
অধ্যায় ছিল আর 8টি তপশিল ছিল। বর্তমানে কত? বর্তমানে ধারার সংখ্যা বেড়ে হয়ে গেছে 450টি ধারা, অর্থাৎ কটা বাড়লো? বাড়লো 55টি। আর তপশিলটা ঠিক 50% বেড়েছে। 8টা ছিল, 8টার 50% কত হয়? 4টে বেড়ে যায়। তাহলে আমরা 12টা বর্তমানে তপশিল পেয়েছি। কটা পেয়েছি? বর্তমানে 12টা তপশিল পেয়েছি। ধারা কত? 395টি। বর্তমানে কটা? 450টি। কটা বেড়েছে? 55টি বেড়েছে। আর তোমার তপশিল কটা ছিল? তপশিল ছিল 8টা, বর্তমানে 12টা। অর্থাৎ ভারতের সংবিধানটা ফেডারাল প্রকৃতির। কেমন? ফেডারাল প্রকৃতির, যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। আচ্ছা, যুক্তরাষ্ট্রীয় যদি বলে থাকি যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি, তাহলে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কিছু তো বৈশিষ্ট্য থাকবে। হ্যাঁ, অবশ্যই আছে। 3টি প্রধান বৈশিষ্ট্য যদি থাকে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমরা বলতেই পারি। এখানে কি একটা, প্রথম নাম্বারটা কি, একটা কেন্দ্রীয় সরকার, যেখানে একটা একক সরকার থাকবেন এবং একাধিক রাজ্য সরকারের অস্তিত্ব থাকবেন, অর্থাৎ একটি কেন্দ্রীয় সরকার আর একাধিক রাজ্য সরকারের অস্তিত্ব। দ্বিতীয় নাম্বার কি বলবো? দ্বিতীয় নাম্বার অবশ্যই এই সংবিধানটি পূর্ণরূপে লিখিত সংবিধান হতে হবে। অর্থাৎ এই সংবিধানে কোনো আমরা যদি পানিশমেন্ট পাই, অর্থাৎ ভুল করি, কোনো অপরাধ করি, তার জন্য একটা নির্দিষ্ট ধারাতে লেখা থাকে এই শাস্তি এর জন্য অবশ্যই প্রযোজ্য। আবার অনেকে দেখো বীরতা পুরস্কার পায়, সেক্ষেত্রে ভারত রত্ন পাচ্ছে বা আদার্স যারা পাচ্ছে তাকেও বলা আছে যে এর নির্দিষ্ট একটি মানে পুরস্কার পেয়ে থাকবে এবং তার পুরস্কারের জায়গাটা, অ্যামাউন্টের জায়গাটাও একদম নির্দিষ্ট থাকবে। সেটা কোথায় লেখা আছে? সেটা আমাদের সংবিধানে লেখা আছে। তৃতীয় নাম্বার, একটা যুক্তরাষ্ট্রীয় কোর্ট আছে। যুক্তরাষ্ট্রীয় কোর্টটা কেন বলতো? যদি রাজ্য আর কেন্দ্রের মধ্যে কোনো সময় বিবাদ বাঁধে, সেটার মীমাংসা কে করবে? যুক্তরাষ্ট্রীয় কোর্ট। তাহলে আমরা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রধান 3টি বৈশিষ্ট্য পেলাম। কি কি? 1 নাম্বার, এখানে একটি কেন্দ্রীয় সরকার আর একাধিক রাজ্য সরকারের অস্তিত্ব। দ্বিতীয় নাম্বার কি? এই সংবিধানটা পূর্ণরূপে লিখিত সংবিধান। আর তৃতীয় নাম্বারটা কি? তৃতীয় নাম্বার, এখানে যুক্তরাষ্ট্রীয় কোর্টের অস্তিত্ব। ঠিক আছে বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আরেকটু আগে নিয়ে যাব। এই পর্যন্ত একটু ব্রেক নিই। থ্যাংক ইউ, ভালো থেকো। আর বিশদ জানার জন্য অবশ্যই আমার ফোন নাম্বারটা তোমরা নিয়ে নেবে। আমার ফোন নাম্বারটা 7478465001। তোমরা অবশ্যই দেখে নিতে পারো। 7478465001। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো।